সবাই জেনে গেছি, যারা এখন পর্যন্ত প্রতিবেদনটা পড়েনি তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই এটা আলোচনা দেখেছি, কারণ আজকে সারাদিন এটা নিয়ে আলোচনা চলছে। আমি এই রিপোর্টে কিছু অংশ পড়ব, তার আগে কয়েকটা কথা বলে নেওয়া ভালো। বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে, এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলছি, এবং এখন আস্তে আস্তে আমরা তার কিছু প্রতিফলন দেখতে শুরু করেছি। কিছুদিন আগে নিশ্চয়ই আমাদের মনে আছে এস আলম গ্রুপের $1 বিলিয়ন বিদেশে পাচারের একটা তথ্য আমাদের সামনে আসলো। তখন অন্য একটা পত্রিকা এই রিপোর্টটা করেছিল, অনুসন্ধানী প্রতিবেদন, এবং হেডলাইনটা মোটামুটি একই রকম ছিল। ঠিক একই রকম হেডলাইনে নতুন করে পুলিশের সাবেক আইজি সম্পর্কে, তিনিও সরকারের একজন অলিগার্ক, এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে এস আলম গ্রুপ তার জায়গা থেকে যেভাবে সহায়তা করেছে, সেভাবে বেনজিরও তার জায়গা থেকে সরকারকে ক্ষমতায় টিকে থাকতে, অবৈধভাবে টিকে থাকতে সহায়তা করেছে। ফলে এরা উভয়ই এই সরকারের অলিগার্ক। এবং যে পত্রিকাটাতে বেনজিরের বিরুদ্ধে এই অনুসন্ধানী প্রতিবেদনটা প্রকাশিত হলো, সেই পত্রিকাটাও এমন একটা শিল্প গ্রুপের যেটা সরকারের আরেকজন অলিগার্ক। মাফিয়া স্টেটে যেটা হয়, প্রত্যেকটা মাফিয়া তন্ত্রে কিছু ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে কাউকে ক্ষমতায় বসিয়ে রাখে অবৈধভাবে, এবং তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। এবং যখন এটা স্টেট, এই মাফিয়া তন্ত্রটা যখন একটা স্টেট হয়, তখন সেই স্টেটকে ব্যবহার করে রাষ্ট্রকে যে কোনোভাবে লুটপাট করার একটা প্রক্রিয়া তারা তৈরি করে। এবং এক্ষেত্রে যেহেতু কয়েকটা গোষ্ঠী বা কয়েকজন ব্যক্তি মিলে এই সিন্ডিকেটটা তৈরি হয়, এই মাফিয়াতন্ত্রের সিন্ডিকেটটা তৈরি হয়, ফলে কখনো কখনো তাদের নিজেদের মধ্যে স্বার্থের সংঘাত তৈরি হয়। এবং প্রত্যেকটা মাফিয়াতন্ত্র ধ্বংস হবার আগে এই ধরনের স্বার্থের সংঘাতগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই। আমরা বোম্বের কিছু চলচ্চিত্র নিশ্চয় দেখেছি। মুম্বাই একটা সময় আন্ডারওয়ার্ল্ড খুব শক্তিশালী ছিল, এবং মুম্বাই আন্ডারওয়ার্ল্ড নিয়ে বেশ কিছু চলচ্চিত্র আছে, যেমন কোম্পানি, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা, শুট আউট অ্যাট ওয়াডালা, মুম্বাই সাগা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। এই চলচ্চিত্রগুলো যদি আমরা দেখি, এগুলো মূলত বাস্তব ঘটনাকে কেন্দ্র করে করা, কোনোটা বাস্তব ঘটনার উপরে ইন্সপায়ার হয়ে তৈরি করা, কোনোটা পুরোপুরি ঘটনা নিয়েই করা। এই প্রত্যেকটা জায়গায় আমরা যদি দেখি, এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে কিভাবে? এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে যখন এই গ্রুপগুলোর মধ্যে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, তখন একটা গ্রুপ যখন আরেকটা গ্রুপের উপরে অ্যাটাকিং পরিস্থিতিতে চলে গেছে, কখনো কখনো কোনো একটা গ্রুপ সরকারি বাহিনীকে সহায়তা করেছে অন্য গ্রুপকে ধ্বংস করার ক্ষেত্রে, সেই সময় আস্তে আস্তে প্রত্যেকটা গ্রুপই দুর্বল হয়ে গেছে, এবং একটা সময় পুরো মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ধ্বংস হয়ে গেছে। এই মাফিয়াতন্ত্রের অবসান হয়েছে প্রত্যেকটা জায়গায়, সারা পৃথিবীতে যেখানেই মাফিয়াতন্ত্র তৈরি হয়, সেখানে এরকম একটা সময় গিয়ে চলতে চলতে একটা সময় খুব ভালোভাবে তারা চলতে থাকে। একই সাথে লুটপাটের অংশীদার হিসেবে সরকার এবং তার পাশে যে অলিগার্করা আছে সবাই মিলে খুব ভালোভাবে চলতে থাকে, তাদের মধ্যে একটা বন্ডিং ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে। কিন্তু একটা সময় গিয়ে স্বার্থের সংঘাত তৈরি হয়, কখনো কখনো ইগো নিয়ে সমস্যা তৈরি হয়। ফলে একটা সময় গিয়ে যখন এই স্বার্থের সংঘাতটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যে একজন আরেকজনকে অ্যাটাক করার অবস্থায় চলে যায়, তখন মাফিয়াতন্ত্রের পতন হয়। এবং আমরা এই মাফিয়াতন্ত্রের পতনটা দেখতে পাচ্ছি, কারণ এখন একটা অংশ আরেকটা অংশের বিরুদ্ধে যেভাবে লেগেছে। কারণ এস আলম গ্রুপের বিরুদ্ধে যে রিপোর্টটা আমাদের সামনে আসলো, এটা যে পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকার যে প্রতিবেদক এটা প্রকাশ করেছেন, অবশ্যই খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন, কিন্তু নিশ্চিতভাবে এটা বলা যায় এই তথ্যগুলো সরবরাহ করা হয়েছে। অবশ্যই তাকে এই সব তথ্যগুলো সরবরাহ করা হয়েছে, না হলে এভাবে নিখুঁত একটা ডকুমেন্ট, নিখুঁত একটা প্রতিবেদন তিনি তৈরি করতে পারতেন না। একইভাবে কালের কণ্ঠে যে খবরটা প্রকাশিত হলো, যে প্রতিবেদনটা প্রকাশিত হলো, এই সম্পর্কে কি কালের কণ্ঠই আগে থেকে জানতো না, কিংবা অন্যান্য পত্রিকা কি জানতো না, সাংবাদিকরা জানতেন না? কিন্তু কারণ এগুলো আমাদের সামনে ঘটছে। বেনজির যে সম্পদের পাহাড় তৈরি করেছেন, রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের টাকায় তার নিজের রিসোর্টের ভেতরে রাস্তা তৈরি করেছেন, 7-8 কিলোমিটার রাস্তা কিংবা আরও বেশি, কিংবা রাষ্ট্রের টাকায় তিনি বিদ্যুতের ব্যবস্থা করেছেন, আলোকসজ্জার ব্যবস্থা করেছেন, এবং এই প্রক্রিয়াটা চলছে। এগুলো কি আজকেই কালের কণ্ঠ জানতে পারলো? নিশ্চয়ই না। এবং শুধুমাত্র কালের কণ্ঠ না, আরও অন্যান্য পত্রিকা, সাংবাদিক কিংবা আমাদের প্রত্যেকের সামনেই তো ঘটেছে, চোখের সামনেই ঘটেছে। কিন্তু এখন খবরটা কেন সামনে আসলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আলোচনা আমার চোখে পড়েছে, পাশাপাশি আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে, অনেকেই ধারণা করছেন রংধনু গ্রুপের সাথে বসুন্ধরা গ্রুপের যে সমস্যাটা, এটা কিছুদিন আগে আমাদের সামনে বেশ কিছু ভিডিও আমাদের সামনে ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। রংধনু গ্রুপের এমডি সম্ভবত বসুন্ধরা গ্রুপের এমডির পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন, এই ধরনের একটা ভিডিও প্রকাশিত হয়েছিল। এবং দুটো গ্রুপের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে অনেক দিন থেকেই,
এই বিষয়টাও আমাদের সামনে অনেক দিন থেকেই আছে এবং অনেকেই ধারণা করছেন রংধনু গ্রুপের সাথে সম্ভবত বেনজির পুলিশের সাবেক আইজির একটা যোগসূত্র আছে এবং এই কারণেই বেনজিরের বিরুদ্ধে এই প্রতিবেদনের প্রথম পর্ব, এটা কিন্তু প্রথম পর্ব, কালের কণ্ঠ এটাকে প্রথম পর্ব হিসেবে প্রকাশ করেছে, তার মানে সামনে আরও অনেক কিছু আসা বাকি আছে। নিশ্চয়ই অন্যান্য অলিগার্ক বা এখন যে অলিগার্ক অন্যজনেরটা প্রকাশ করছেন তারটাও হয়তো একদিন আমাদের সামনে আসতে শুরু করেছে এবং একের পর এক আসতে থাকবে এবং এভাবেই একটা সময় এই মাফিয়া সিন্ডিকেটের পতন হবে। কালের কণ্ঠের প্রতিবেদনটা আমি পড়বো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট। অ্যাকচুয়ালি অনেকেই আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন কিংবা আমাকে টেক্সট পাঠান কোনো একটা বিষয় সম্পর্কে আমি কেন কথা বলিনি। অ্যাকচুয়ালি যেটা হয়, আজকে এই প্রতিবেদনটার পাশাপাশি যেটা নিয়ে আমি কথা বলছি আরও 2-3টে খবর আছে আমার সামনে এসেছিল যেগুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছি যখন আমি সেই প্রতিবেদনটা পড়ছিলাম, কিন্তু পরবর্তীতে এই প্রতিবেদনটা যখন সামনে আসলো বেনজিরের এই প্রতিবেদনটা, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা নিয়ে কথা বলবো। কিন্তু বাকি যেগুলো আছে, যেমন বুয়েটে যে আন্দোলনটা চলছে সেটা নিয়ে ছাত্রলীগের সভাপতির একটা বক্তব্য, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশ কেন ব্যবসা বান্ধব না, এখানে ঘুষ দুর্নীতি নিয়ে তারা রিপোর্ট করেছে এবং যে কারণে এখানে বিনিয়োগ সম্ভব না, এবং এটা নিয়ে আমার আলোচনা আছে কারণ নির্বাচনের পর থেকে আমি একটা মন্তব্য দফায় দফায় করেছি, মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে কিন্তু তাদের আগের অবস্থান থেকে সরে যায়নি। এই সরকারকে চাপ দেওয়ার জন্য তারা হয়তো ভিন্ন টুলস ব্যবহার করবে, হয়তো স্যাংশন বা অন্যান্য রাষ্ট্রীয় যে ব্যবস্থাগুলো নেওয়া সরাসরি সেইটা হয়তো তারা এখন নিচ্ছে না, কিন্তু তারা ভিন্নভাবে সরকার উপরে চাপটা অব্যাহত রাখবে। এবং আমি বলবার চেষ্টা করছি সেটা বাংলাদেশের পোশাক শিল্প থেকে শুরু করে ব্যবসা নিয়ে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে যে পরিমাণ চাপে আছে এটাই এই সরকার উপরে সবচেয়ে বড় চাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত সেই দিক থেকেই চাপটা দেওয়ার চেষ্টা করছে এবং এই রিপোর্টের মধ্য দিয়েও আমরা তার একটা প্রতিফলন দেখতে পাই। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এই প্রতিবেদনটা নিয়ে বেনজিরের প্রতিবেদন নিয়ে আজকে কথা বলছি, তাই ওই দুটো বিষয় নিয়ে আসলে আজকে আর কথা বলা সম্ভব হবে না। আগামী দিন হয়তো নতুন কোনো বিষয় সামনে আসলে তখন আবার সেটা নিয়ে কথা বলবো। এই কারণে অনেকেই অভিযোগ করেন, অনেকেই চান যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি যাতে একটু কথা বলি, কারণ অনেকেই আমাকে মেসেজ করেছেন কিংবা কমেন্টে লিখেছেন যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মূলধারার গণমাধ্যমেও খবরগুলো আসলে এমনভাবে প্রকাশিত হয় যে কোনটা আসলে সত্য বা কতটুকু সত্য সেটা বোঝা তাদের জন্য কঠিন হয়ে পড়ে, আমাদের সবার জন্যই আসলে কঠিন হয়ে পড়ে। এই কারণে অনেকেই আমার চ্যানেলে যারা নিয়মিত দেখেন তারা অনেকেই চান যে আমি এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর, সেই খবরগুলো সম্পর্কে যেন আমি কথা বলি বা টাচ করি, যাতে তারা সেই সম্পর্কে জানতে পারেন, তথ্যের সত্যতা অন্তত যাচাই করতে পারেন। সেগুলো আমি অন্য একটা চ্যানেলে 3 মিনিট সময়ের মধ্যে শুধুমাত্র সেই খবরটা এবং খবর সম্পর্কে গুরুত্বপূর্ণ যে ফাইন্ডিংসগুলো রয়েছে এবং খুব সংক্ষেপে আমার ওপিনিয়ন বলবার চেষ্টা করব। এবং এই চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। 3 মিনিটের মধ্যে প্রত্যেকটা খবর সম্পর্কে যে কটা গুরুত্বপূর্ণ খবর অন্তত আমার কাছে মনে হবে সেগুলো ওই চ্যানেলে আপনারা পাবেন। নিউজ অ্যান্ড ভিউজ আর্টিকেল 39, এবং আর্টিকেল 39 কেন সেটা নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো। মূলত চ্যানেলটা হচ্ছে আর্টিকেল 39। আপনারা যদি চান তাহলে সেখানে যুক্ত হতে পারেন, তাহলে প্রতিদিন হয়তো যে ভিডিওগুলো সেখানে আপলোড হবে সেগুলো আপনাদের সামনে আসবে। আমি একটু রিপোর্টটা পড়ি। সাবেক আইজিপির অপকর্ম 1, তার মানে আরও অপকর্মের ফিরিস্তির সামনে আসছে। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এখানে বলছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, আয়তন 600 বিঘা। পার্কের চারপাশে আরও কিনেছেন 800 বিঘা জমি, মানে 1400 বিঘা মিলে এই পার্কটা করা হয়েছে। জমি কেনা হয়েছে 3 থেকে 8 লাখ টাকা বিঘা। বিপুল সম্পদের কারণে এলাকাটির নাম বেনজির চক। রিসোর্ট সড়ক, প্রায় 7 কিলোমিটার সড়ক তৈরি করে দিয়েছে এলজিইডি। পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে এই রিসোর্টের ভেতরে। কোম্পানির রেজিস্ট্রেশন, রিসোর্ট সহ বিভিন্ন কোম্পানির রেজিস্ট্রেশনে ব্যবহার করা হয়েছে শ্বশুরবাড়ির ঠিকানা। 100 কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক স্ত্রী ও 2 মেয়ে, যাদের আয়ের কোনো উৎস নেই। 2 লাখ শেয়ার কিনেছেন বেস্ট হোল্ডিংস এবং 5 তারা হোটেল লা মেরিডিয়ানের। রিপোর্টে মূলত এই রিসোর্টের কথাটাই বলা আছে বেশিরভাগ অংশে। শেষের দিকে তার অন্যান্য কিছু সম্পদের বিবরণ দেওয়া আছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ভাঙা চৌরাস্তা থেকে কিছু দূর সামনে গেলেই তার এই 1400 বিঘার উপরে তার এই রিসোর্ট। 1400 বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে, সমুদ্রের ঢেউ তৈরি করা হয়েছে সুইমিং পুলে। এখন পর্যন্ত 50টা কটেজ আছে, আরও নতুন করে কটেজ তৈরি করা হচ্ছে। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন, দেশে এরকম নজিরবিহীন আভিজাত্যে ঘেরা পর্যটন স্পটটির মালিকপক্ষ কারা জানেন?
অবিশ্বাস্য হলেও সত্য যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবার রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত। শেখ হাসিনার এই মাফিয়া সরকার যে রাষ্ট্রটা তৈরি করেছে, যে রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, এই রাষ্ট্র কাঠামোতে এই মানুষগুলোই রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেতে পারে। এখানে বলা হচ্ছে বেনজির আহমেদের স্ত্রী এটা চেয়ারম্যান, তার এক মেয়ে এমডি আর এক মেয়ে পরিচালক। যদিও তাদের কোনো আয় নেই, আয়ের কোনো উৎস নেই, কিন্তু তারাই এই শত কোটি টাকার মালিক। এখানে খোঁজ নিয়ে আরও তারা জানতে পেরেছে, কালের কণ্ঠ বলছে গোপালগঞ্জে তার আরও যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো প্রায় 500 কোটি টাকার বেশি, সেখানে তার ইনভেস্টমেন্ট রয়েছে। এবং ঢাকায় তার বেশ কিছু সম্পদ রয়েছে, দামি ফ্ল্যাট, বাড়ি, ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি, লা মেরিডিয়ানের শেয়ার, পূর্বাচলে 40 কাঠার উপরে ডুপ্লেক্স বাড়ি, গুলশানে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যে আরও 10 বিঘা জমি। এরপর যেটা বলছে তিনি কত টাকা উপার্জন করেছেন তার চাকরি জীবনে, এখানে বলছে 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন 1,84,89,200 টাকা। 1,84,89,000। আচ্ছা, আমরা ধরে নিই 2 কোটি টাকা। এরপর বলছে সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি, করেছেন তার স্ত্রী ও 2 মেয়ের নামে। গোপালগঞ্জের তার কি কি সম্পদ আছে এগুলো সবকিছুর বর্ণনা এখানে দেওয়া আছে। তারপর তাদের নামে কিভাবে আসলে তিনি এই শেয়ারগুলো কিনেছেন তার একটা বর্ণনা দেওয়া আছে। এবং এখানে তার এক মেয়ের বয়সের কথা বলা হচ্ছে 29 বছর, আরেক মেয়ের বয়স হচ্ছে 24 বছর, এবং এদের আয়ের কোনো উৎস নেই, আমি আরেকবার রিপিট করছি। এবং তার স্ত্রী জিশান মির্জা, যিনি চেয়ারম্যান তার ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের, তার নিজস্ব কোনো উপার্জন নেই। এবং 2 কোটি টাকা সর্বসাকুল্যে সারা জীবনে আয় করেছেন মিস্টার বেনজির তার চাকরি জীবনে। তবে এটা তৈরি করতে আমরাও তাকে সহায়তা করেছি, আমাদের টাকাও অবশ্য সেখানে আছে। যেমন রিসোর্টটির আলোকসজ্জা করতে কোনো মিটার ছাড়াই কিলোমিটারের পর কিলোমিটার বিদ্যুতের সরকারি তার সরবরাহ করা হয়েছে কোনো খুঁটি ছাড়াই, কিলোমিটারের পর কিলোমিটার আলোকসজ্জার জন্য, এবং কোনো মিটার নাই। তার মানে তাকে কোনো বিদ্যুৎ বিল দিতে হয় না, কিন্তু তার এই রিসোর্টের জন্য আলোকসজ্জার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা আমাদের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় আমরা যে বিদ্যুতের বিল যে নিয়মিত বাড়তে থাকে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়, কারণ তাদেরকে ফ্রিতে বিদ্যুৎ দিতে হয়। এখানে বলছে শুধু তাই নয়, রিসোর্টের নিরাপত্তার পাশেই বসানো হয়েছে পুলিশ ফাঁড়ি। আশেপাশের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থায় উন্নতি না হলেও এই রিসোর্টে প্রবেশ স্বাচ্ছন্দ্য করতে 7 কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে সরকারি খরচে। রিসোর্টের ভেতরে সর্বত্র করা হয়েছে ঢালাইয়ের রাস্তা। রিসোর্টের সব রাস্তার হিসাব করলে দেখা যায় প্রায় 30 কিলোমিটার সড়ক পিচ ঢালাই করা হয়েছে। স্থানীয়রা জানায় বেনজিরের নিজ প্রতিষ্ঠানের এসব রাস্তাও করা হয়েছে সরকারের খরচে, সরকারি খরচে, মানে আমার আপনার ট্যাক্সের টাকায়। এরপর রিপোর্টে বলছে বেনজির কিভাবে এই জমিগুলো কিনেছেন, যারা বিক্রি করতে চায়নি তাদের জমি দখল করা হয়েছে। অ্যাকচুয়ালি একদম শেষে যেটা বলা হয়েছে, বেনজিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু বেনজিরকে ফোনে পাওয়া যায়নি, তিনি কোনো রিপ্লাই করেননি, তিনি উত্তর দেননি, এবং এটাই খুব স্বাভাবিক। এবং এই অনুসন্ধানের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি এই রাষ্ট্রের সত্যিকারের চরিত্র, এই রাষ্ট্র আসলে কিভাবে কাজ করে। বেনজির তার নিজের প্রতিষ্ঠান হিসেবে, ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে অবৈধ টাকায়, অবশ্যই অবৈধ টাকা, 2 কোটি টাকা একজন মানুষ সারা জীবনে আয় করেছেন, চাকরি করেছেন, তার চাকরি থেকে। আর তিনি সম্পদ করেছেন, সবচেয়ে ক্ষুদ্র সম্পদ তার যেটা গুলশানে তার যে বাড়ি, সেটার দাম 20 কোটি টাকা। এরপরে তার জমি সহ ক্ষুদ্র যে সম্পদের কথা আমরা জেনেছি পূর্বাচলে, সেটার ভ্যালু 45 কোটি টাকা। আর এর বাইরে যেগুলো আছে সেগুলোর তো হিসেবই নেই। তার নিজ জেলায় আছে 500 কোটি টাকার সম্পদ, ইনভেস্টমেন্ট শুধুমাত্র। আর যে রিসোর্টের কথা বলা আছে সেটা সম্পর্কেও আমরা বুঝতেই পারি যে এটা আসলে ভ্যালু কত হতে পারে। আর সেটা তৈরি করার ক্ষেত্রে আমাদের টাকায় সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে আলোকসজ্জার জন্য, সেখানে আমাদের টাকায় রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে আমাদের টাকায় পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে, আমাদের টাকায়। এটাই রাষ্ট্রের চরিত্র। আবার যারা রিপোর্টটা করছে, সেই বসুন্ধরা গ্রুপ কিংবা কালের কণ্ঠ যে রিপোর্টটা করলো, আমরা দেখি, প্রত্যাশা করি সামনের দিনে রিপোর্টে, যেহেতু এটা প্রথম অংশ, সামনে আর কি কি অংশ আসে, তাহলে আমাদের আরও বুঝতে সহজ হবে আসলে রিপোর্টটা কেন করা হচ্ছে, কোথা থেকে করানো হচ্ছে, এবং এই ঘটনাগুলো কেন ঘটছে, কেন শকুনের মাংস খেতে শুরু করেছে, কাক কেন কাকের পেছনে দৌড়াচ্ছে, এগুলো আমরা বুঝতে পারবো হয়তো রিপোর্ট সামনে যেগুলো আসবে সেগুলো দেখার পর।